ফাইনাল পরীক্ষায় যদি ইতিহাসের মানচিত্রের থেকে গুরুত্বপূর্ণ যে নম্বরটা থাকে সেটা সম্পূর্ণ যদি পেতে হয় তাহলে যে যে মানচিত্রগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে সেগুলো এখন দেখিয়ে দেব। এইগুলো যদি খুব খুব ভালো করে প্র্যাকটিস করে নেওয়া যায় তাহলে এর বাইরে কিন্তু প্রশ্ন আসা একেবারেই অসম্ভব। তাই অবশ্যই উপস্থাপনাটা ভালো করে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে এবং জেনে নিতে হবে যে কোনগুলো প্র্যাকটিস করলে এখান থেকে সম্পূর্ণ নম্বরটা পরীক্ষকের কাছ থেকে ইজিলি আদায় করে নেওয়া সম্ভব হবে। 2026-এর ভাবী মাধ্যমিক পরীক্ষার্থীরা অর্থাৎ তোমরা যারা বর্তমানে ক্লাস 10-এ পড়ছো, তোমাদের টেস্ট এবং বোর্ড এক্সাম অর্থাৎ ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে আজকের উপস্থাপনায় নিয়ে চলে এসেছি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যদি তুমি এখন থেকে আলোকপাত করো তাহলে কিন্তু সেখান থেকে সম্পূর্ণ নাম্বার তুলে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে। কি বিষয় হয়তো থাম্বনেল দেখে বুঝে নিয়েছো, তারপরেও আমি বলে দিই তোমাদের ইতিহাস বিষয়ের মানচিত্রের সাজেশন নিয়ে চলে এসেছি। একেবারে হাতে গোনা মাত্র কয়েকটার কথা বলবো, যে কয়েকটা তোমাকে বলবো সেইগুলো যদি তুমি এখন থেকে প্র্যাকটিস করতে থাকো তাহলে এই অংশে যে নম্বরটা থাকে সম্পূর্ণ নম্বরটা তুমি অবশ্যই পেতে পারবে। অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে নাও, বুঝে নাও, প্রয়োজনে নোট ডাউন করে নাও কোন কোন মানচিত্রগুলো প্র্যাকটিসের জন্য বলছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে বাছাই করে নিয়ে আসা গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং যেগুলো তোমাকে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দিতে হবে টেস্ট এবং ফাইনালে এই অংশ থেকে সম্পূর্ণ নম্বর পেতে গেলে। চলো দেখে নাও কোনগুলো তোমাকে তৈরি করতে হবে। মানচিত্রের জন্য ঠিক কি কি প্র্যাকটিস করতে হবে সেটা বলার আগে তোমাদের একটু প্রশ্নের ধরনটা বলে দিই। তোমাদের ক বিভাগে থাকে এমসিকিউ প্রশ্ন উত্তর, মানে সঠিক উত্তর বেছে নিয়ে লেখা। সেখানে 20টা প্রশ্ন থাকে, কোনো রকম এক্সট্রা কোশ্চেন থাকবে না, 20টারই উত্তর দিতে হবে। 4টে অপশন থাকবে, তার মধ্যে একটা সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এই হয়ে গেল বিভাগ ক। এবার বিভাগ খতে সেখানে তোমাদেরকে করতে হবে 16টা প্রশ্নের উত্তর। তো এই খ বিভাগের জন্য যে 5টা উপবিভাগ থাকবে সেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে, 4টে করে প্রশ্ন থাকবে, মোট 20টা প্রশ্ন থাকবে আর তোমাকে করতে হবে 16টা, মানে 5টা উপবিভাগের মধ্যে যে কোনো 4টে উপবিভাগ তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? এই যে 5টা উপবিভাগ রয়েছে তার মধ্যে সেখানে থাকতে পারে সঠিক উত্তর মেলানো, মানে স্তম্ভ মেলানো যেটাকে বলা হচ্ছে, বা বলতে পারে যে একটি শব্দে উত্তর নির্বাচন করো, আবার এরকমও থাকতে পারে সত্য মিথ্যা নিরূপণ করো, কারণ ব্যাখ্যা নির্দেশ করো। এইরকম নানান আইটেমের প্রশ্ন থাকবে সেখানে। তার মধ্যে এই যে তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিয়েছি, দেখো বিভাগ খ। বিভাগ খতে তোমাকে এখানে 16টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1, সেখানে 16টার উত্তর করতে হবে, প্রশ্ন থাকবে 20টা। 2-এর দাগের মোট উপবিভাগ সংখ্যা থাকবে 5টা, 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, এইভাবে 5টা উপবিভাগের প্রত্যেকটার 4টে করে প্রশ্ন থাকবে, মোট 20টা প্রশ্ন। তোমাকে যে কোনো 4টে উপবিভাগ করতে হবে। এইবার এই যে আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি অর্থাৎ মানচিত্র চিহ্নিতকরণ, সেটা থাকবে তোমাদের এই 2-এর 4 এই দাগে। এখানে তোমাকে 4টে মানচিত্র চিহ্নিতকরণ করতে দেওয়া হবে, প্রত্যেকটার মান 1। সুতরাং 4টে যদি তুমি সঠিকভাবে করতে পারো এখানে অবশ্যই তোমাকে ফুল মার্কস তুমি পেয়ে যাবে। তাহলে মানচিত্র চিহ্নিতকরণ বিষয়টা এমনই পুরো অঙ্কের মতন, মানে হয় তুমি পুরো নম্বর পাবে না হলে একেবারেই পাবে না। এখানে কিন্তু অর্ধেক দেওয়া হয় অর্ধেক দেওয়া হয় না, এরকম কোনো ব্যাপার নেই। সুতরাং একটু যদি প্র্যাকটিস করে যাও তাহলে এখান থেকে পুরো নম্বরটা কিন্তু খুব সহজেই তুমি পেতে পারবে। কিন্তু তোমাদের মধ্যে একটা ভুল যে ধারণা থাকে, ভুল ধারণা নয়, ভুল তোমরা যেটা করে থাকো সেটা হচ্ছে কি এই মানচিত্র চিহ্নিতকরণ তোমরা একেবারেই প্র্যাকটিস করো না, যাও বা একটু আধটু করো, সেটা একদম সেই টেস্ট পরীক্ষার আগে গিয়ে বা ফাইনাল পরীক্ষার আগে গিয়ে একটু চোখ বোলানোর চেষ্টা করো। কিন্তু ওই সময় তুমি চোখ বুলিয়ে তখন তো সেটাকে রপ্ত করতে পারবে না ঠিক সেভাবে। কিন্তু তোমরা ভুলটা এখানেই করছো, কারণ এখন থেকে যদি তুমি প্র্যাকটিস করো ইজিলি তুমি কিন্তু করে নিতে পারবে। দেখো মানচিত্র চিহ্নিতকরণের জন্য খুব জোর হলেও 25 থেকে 30টা যদি তুমি প্র্যাকটিস করে যাও তাহলে সেখান থেকেই তুমি 4টে প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, মানে 4টে চিহ্নিতকরণ অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। কিন্তু তুমি ধরো অন্য এই মানচিত্র চিহ্নিতকরণের বিভাগটা ছেড়ে দিলে, উপবিভাগটা ছেড়ে দিলে, বাকি 4টে বিভাগের করলে, কিন্তু সেখানে তো বহু প্রশ্ন হওয়া সম্ভব। তোমাকে ওই 4 নম্বর পেতে গেলে অনেক প্রশ্ন আগে থেকে তৈরি করে রাখতে হবে, তবেই কিন্তু সেখান থেকে 4 নম্বর পেতে পারবে। সেই প্রশ্নগুলো যে করবে তার মধ্যে কমন পাবেই এমন কিন্তু একেবারেই কোনো নিশ্চয়তা নেই। কিন্তু মানচিত্র চিহ্নিতকরণের ক্ষেত্রে কি হচ্ছে, মাত্র 25টা, আমি তো বলছি তোমায় যে 25 থেকে 30টা, 30টাও আমি অনেক বেশি বলে ফেললাম, 20-25টা যদি তুমি প্র্যাকটিস করে যাও তাহলেই এখান থেকে অবশ্যই এই যে 4 মার্কের মানচিত্র চিহ্নিতকরণ অবশ্যই 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 কমন পাবে। তাই এই সমস্ত ছোট ছোট ফাঁক ফোকরগুলো তোমাদের বোঝা উচিত, ট্রিক্স গুলো অ্যাপ্লাই করা উচিত। খুব সহজেই কিন্তু নম্বরটা তোলা যায়,
খুব ভালো একটা নম্বর খুব সহজেই পাওয়া যায় বোর্ড এক্সামে। তো কিভাবে পাওয়া যায় সেই ব্যাপারটা শুধু বুঝতে হয়। যেমন তোমাদেরকে এখন এটা বললাম, মানচিত্র চিহ্নিতকরণে কিন্তু খুব সহজেই তুমি 4 নম্বর তুলতে পারবে। বাকি বিভাগগুলো ধরো 2-এর 1, 2-এর 2, হয়তো সেখান থেকে দেখতে পারলে 2টো কমন পেয়েছো, 2টো কমন পাওনি, তাহলে সেখান থেকে তুমি 2 মাত্র পেলে, বাকি 2 কিন্তু পেলে না। বা আমি 3ও যদি ধরি তাহলে 1 নম্বরও তো লেস হচ্ছে, কিন্তু এখানে 4টেই তুমি কমন পাবে, শুধুমাত্র এই 25টা যদি তুমি প্র্যাকটিস করে নাও। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই কোন 25টা তোমাকে করতে হবে। কোন কোন মানচিত্র চিহ্নিতকরণ তোমাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে সেটা বলার আগে বলি, এই যে তোমাদেরকে গুরুত্বপূর্ণ টিপস ট্রিক্স এগুলো বলছি বা সাজেশনটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, যদি এই ধরনের ভিডিও তুমি আরো পেতে চাও তাহলে অবশ্যই নিয়মিত তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে। আর তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করতে হবে। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দিতে হবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন তৎক্ষণাৎ তোমার কাছে পৌঁছে যেতে পারে। এবার দেখো তোমাদের বোর্ড এক্সামে বা টেস্টে কিরকম ভাবে আসে এই মানচিত্র চিহ্নিতকরণটা। দেখো আমি তোমাদের এখানে লিখে দেখিয়েছি, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। তাহলে তোমাকে একটা ভারতবর্ষের ম্যাপ দিয়ে দেওয়া হবে, সেখানে যে যে জায়গাগুলোর কথা বলবে সেগুলো চিহ্নিতকরণ করতে হবে, তার সঙ্গে সঙ্গে তার নাম লিখতে হবে। এই জায়গায় তোমরা কিন্তু ভুল করো, বহুবার পরীক্ষার খাতায় দেখেছি তোমাদের মধ্যে অধিকাংশ জনই কিন্তু এই নামটা লিখতে ভুলে যায়, শুধুমাত্র চিহ্নিত করে দিয়ে চলে আসে, কিন্তু কোনটা কিসের জন্য চিহ্নিত করছো সেটা তো তোমাকে বোঝাতে হবে। তো অবশ্যই চিহ্নিতকরণ করতে হবে, তার সঙ্গে সঙ্গে নামটা লিখতে হবে। দেখো প্র্যাকটিস করার আগে তোমাকে বুঝতে হবে যে কোন কোন জায়গাগুলোর উপর বেশি বেশি করে জোর দিতে হবে। প্রায় প্রত্যেক বছরই যে জায়গা থেকে প্রশ্ন থাকেই সেটা হচ্ছে যে কোনো বিদ্রোহের কেন্দ্র। এবার বিদ্রোহ অনেক রকমের হয়েছে, যেমন তোমাদেরকে আমি এখানে দেখিয়েছি, দেখো নীল বিদ্রোহ হতে পারে, মুন্ডা বিদ্রোহ হতে পারে, কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, মহাবিদ্রোহ, এরকম একাধিক বিদ্রোহ রয়েছে। তো এদের মধ্যে থেকে কিছু না কিছু একটা পড়ে, যেমন তোমাদের 2025-এ যেটা পড়ে গেছে সেটা হচ্ছে কোল বিদ্রোহ। এই যে বিদ্রোহের কেন্দ্রগুলোর কথা বলছি, তো 2025-এ যেটা এসেছিল সেটা হচ্ছে কোল বিদ্রোহের কেন্দ্র হিসেবে ছোটনাগপুর। তো এটা তো তোমার পড়ে গেছে, তাহলে এটা বাদ দিয়ে বাকিগুলো আমাদেরকে করতে হবে। তাহলে এই যে কোনো বিদ্রোহের কেন্দ্র এটা তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক তেমন ভাবে পুনর্গঠিত রাজ্য, এখান থেকে কিন্তু প্রায় প্রত্যেকবারেই কিছু না কিছু থাকে। তাহলে পুনর্গঠিত রাজ্য হিসেবে তুমি কি কি করবে, সেখানে গুজরাট করবে, মহারাষ্ট্র করবে, অন্ধ্রপ্রদেশ করবে, মহারাষ্ট্র, হরিয়ানা, এগুলো পুনর্গঠিত রাজ্য হিসেবে তোমাকে একটু দেখে রাখতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো ঠিক কোন কোন জায়গাগুলোর উপর বেশি বেশি জোর দেওয়া প্রয়োজন, বেশি বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তো এইগুলোর উপর যদি গুরুত্ব দিয়ে তুমি তৈরি করতে থাকো, এখন থেকে ভারতের একটা ম্যাপ যদি কিনে নাও, কিনে নিয়ে সেটা জেরক্স করে করতে পারো, বা একাধিক ম্যাপ কিনে নিয়ে যদি রোজ দিনই কিছু না কিছু প্র্যাকটিস করতে থাকো, বা যদি তুমি সপ্তাহে 2-3 দিনও প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমার টেস্টের আগে এগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তুমি একদম চোখ বন্ধ করে কিন্তু করে চলে আসতে পারবে খুব সহজেই। তাহলে এখান থেকে নম্বরটা তুমি পেয়ে যাবে। তো তাহলে এখন আমি তোমাদেরকে যেগুলো বলবো ম্যাপ পয়েন্টিং এর জন্য সেগুলো অবশ্যই নোট ডাউন করে নাও। তবে সেগুলো জানিয়ে দেওয়ার আগে বলি, আজকের এই উপস্থাপনাটা ঠিক তোমার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না, কারণ তোমার একটা মূল্যবান মতামত আমাকে আরো বেশি ইন্সপায়ার করবে নেক্সট ক্লাসটা নিয়ে আসার জন্য। সুতরাং অবশ্যই একটা কমেন্ট করে দিও, যদি উপস্থাপনা তোমার ভালো লেগে থাকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, এইটুকুই আবদার থাকলো। আর এখন জেনে নাও কোন কোনগুলো খুব ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই নোট ডাউন করো। প্রথমেই তাহলে তোমাদেরকে যেগুলো বলবো সেগুলো হচ্ছে বিদ্রোহের কেন্দ্র। দেখো বিদ্রোহের কেন্দ্র হিসেবে তোমাদের করতে হবে, নীল বিদ্রোহের কেন্দ্র হিসেবে করবে নদিয়া, মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি করবে, কোল বিদ্রোহ তো পড়ে গেছে বললাম, এটা করার দরকার নেই। চুয়ার বিদ্রোহের কেন্দ্র হিসেবে করবে মেদিনীপুর, গুজরাটের সত্যাগ্রহ কেন্দ্র এটা হিসেবে করবে বারদৌলি। এটা কিন্তু প্রায় সময় এসে থাকে, খুব ভালো করে করতে হবে, প্রয়োজনে 3 স্টার দিয়ে রাখো। আর তারই সঙ্গে সঙ্গে করতে হবে সাঁওতাল বিদ্রোহের এলাকা, বারাসাত বিদ্রোহের এলাকা, তারই সঙ্গে করবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা, এটা করে নেবে। আর মহাবিদ্রোহের এলাকা এটা অবশ্যই করছো, মহাবিদ্রোহের এলাকা হিসেবে তোমরা ঝাঁসি, এটা পড়ে গেছে 2025-এ পড়ে গেছে, এটা করার দরকার নেই। এছাড়া তোমরা করবে মিরাট করতে পারো, নদিয়া করতে পারো, ব্যাস এইগুলো যদি তোমরা বিদ্রোহের এলাকা হিসেবে করে থাকো তাহলেই হয়ে যাবে। এরপরে আমি তোমাদের যেটা জানাচ্ছি সেটা হচ্ছে পুনর্গঠিত রাজ্য। তাহলে পুনর্গঠিত রাজ্য হিসেবে তোমরা করবে মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা, এগুলো হচ্ছে পুনর্গঠিত রাজ্য হিসেবে করে নিলে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে কতগুলো জায়গার কথা বলবো সেগুলো অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে দিল্লি, তার সঙ্গে সঙ্গে দেখবে কলকাতা, মুম্বাই, নাগপুর, পলাশি, কোচিন, চৌরি চৌরা,
ত্রিবান্দ্রম, সুরাট। নেক্সট যেগুলো বলবো সেটা হচ্ছে দেশীয় রাজ্য। দেশীয় রাজ্য হিসেবে তোমরা করবে অবশ্যই জুনাগড়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করবে। তার সঙ্গে সঙ্গে করবে হায়দ্রাবাদ, কাশ্মীর, এগুলো হচ্ছে দেশীয় রাজ্য হিসেবে করে রাখবে। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে প্রথম ভাষাভিত্তিক রাজ্য, এটাও দেখে রাখবে, এটাও কিন্তু অনেক সময় এসে থাকে। এরপরে যেটার কথা বলবো সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের কেন্দ্র ডান্ডি, অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে। টেস্টে অধিকাংশ স্কুলে এসে থাকে, ফাইনালেও কিন্তু অনেক সময় এসে থাকে। তারই সঙ্গে সঙ্গে দেখবে ব্রিটিশ প্রশাসনিক কেন্দ্র মাদ্রাজ, যেটা আগেই বলে দিয়েছি চেন্নাই হিসেবে, তো এটা একটু দেখে রাখতে হবে। কোনো কোনো সময় শুধু চেন্নাই বা মাদ্রাজ এরকম আসে, কোনো কোনো সময় কিন্তু এরকম উল্লেখ করে দেয় ব্রিটিশ প্রশাসনিক কেন্দ্র, তাহলে তোমাকে সেখানে মাদ্রাজ করতে হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে অবশ্যই দেখবে 1857 মহাবিদ্রোহের উত্থানের প্রথম কেন্দ্র হিসাবে ব্যারাকপুর, এটা চিহ্নিতকরণ দেখে রাখবে। এই যে আজকের উপস্থাপনায় তোমাদের ইতিহাসের মানচিত্র চিহ্নিতকরণ বলছি, এগুলো যদি তোমার করতে অসুবিধে হয় তাহলে চ্যানেলে কিন্তু আগে থেকেই বেশ কিছু ইতিহাসের ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকেও কিন্তু ওই চিহ্নিতকরণগুলো দেখে নিতে পারো। না চাইলে নিজেরাও প্র্যাকটিস করতে পারো, বই থেকে খুঁজে নিয়ে প্র্যাকটিস করতে পারো, কিন্তু প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু ব্যাপারটা পারফেক্ট হবে। তাই প্র্যাকটিস এবং পারফেক্ট এর সঙ্গে যে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে, তার জন্য তোমাকে প্র্যাকটিসটা বাধ্যতামূলক। এবার জেনে নাও কোনগুলো করতে হবে। বাংলার ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র হিসাবে বারাসাত। এই বারাসাতটা কিন্তু অনেকগুলো ভাবে আসে, যেমন এখনই বললাম বাংলার ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র বারাসাত, এটাও আসতে পারে। আবার বলতে পারে নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত, আবার একটু আগে বলেছি বারাসাত বিদ্রোহের কেন্দ্র, তাহলে সেই হিসেবেও কিন্তু তোমার এই বারাসাতটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা কেন্দ্র, সেটা দেখে রাখবে। তারই সঙ্গে দেখবে মহারানীর ঘোষণাপত্রের স্থান এলাহাবাদ। উপস্থাপনার একেবারে প্রায় শেষের অংশে আমরা এসে গেছি, মাত্র আর একটা কি দুটো তোমাদের বলবো। তো আজকের উপস্থাপনাটা মনোযোগ সহকারে যদি দেখে থাকো তাহলে দেখবে যে 25টার বেশি এখান থেকে আমি কিন্তু ম্যাপ পয়েন্টিং এর জন্য বলিনি, তাহলে এই কয়েকটাই যদি তুমি প্র্যাকটিস করো অবশ্যই এখান থেকে কমন পাবে, একেবারে 100% গ্যারান্টি। তাহলে যেখানে গ্যারান্টি পাচ্ছ সেটা তোমাকে অবশ্যই করা উচিত এখান থেকে সম্পূর্ণ নম্বরটা পাওয়ার জন্য। এখন সর্বশেষ যেটা বলছি মানচিত্র চিহ্নিতকরণের জন্য সেটা শুনে নাও, সেটা হচ্ছে পাবনা কৃষক বিদ্রোহের কেন্দ্র পাবনা। তাহলে পাবনা কৃষক বিদ্রোহ, তার জন্য পাবনা এটা চিহ্নিতকরণ করে নেবে।